আজকের এই স্টোরিটা বুঝতে হলে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে প্রথমে আমি তাদের রিলেশনশিপের ঘটনাটা বলি, তাহলে বুঝতে পারবেন। এই ছেলেটার একটা বন্ধু, উনি একটা মাওলানা, মানে একটা মোল্লা। তো উনি বিয়ে করে ওনার আপন খালাতো বোনকে, ঠিক আছে? তো ওই খালাতো বোনের একটা ছোট বোন থাকে। তো এই বন্ধুটা ছিল একজন বিদেশ প্রবাসী। তো এই মাওলানা কি করলো, সে বন্ধুটাকে বললো যে তুই চাইলে কিন্তু আমার শালির সাথে রিলেশনশিপ করতে পারিস, আমার শালি দেখতেও মোটামুটি সুন্দর আছে। তো এই কথাটা শোনার পরে বন্ধু চিন্তা করলো যে ঠিক আছে, আমার সাথে কথা বলা দেখা। দেন বন্ধুর সাথে শালির সাথে সম্পর্কটা গড়াই দিল বা কথা বলা শুরু করাই দিল। দেন মোটামুটি কথা বলতে বলতে একটা সময় 2-3 মাস তাদের ভিতরে কথাবার্তা এবং তারা একে অপরকে ভালোবাসে, রিলেশনশিপে জড়ায় যায়। তো বন্ধু বলে যে এভাবে রিলেশনশিপ না করে তোরা বিয়ে করে ফেল, এটা ভালো হবে। এই কথাটা কে বলছে? মাওলানা বলছে। তো বিদেশ থাকা সেই বন্ধু বললো যে ঠিক আছে, যেহেতু তোর পরিচিত, তোরে আমি ছোটবেলা থেকে চিনি, আমরা একে অপরের ছোটবেলা থেকে বন্ধু। আর এখানে আমি ছোট্ট একটা কথা বলিনি, সেটা হলো এই যে মাওলানা সাহেব, ওনার কিন্তু ছোটবেলা থেকে অনেক কুকর্ম আছে। পরকীয়া বলেন, বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলেন, এমন অনেক কিছু আছে যেটা এই বন্ধুটা জানতো। বিদেশ থাকা সে বন্ধু জানার পরও ভাবলো যে এখন তো সে হুজুর হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে, এখন যাক বিয়ে শাদী করে ফেলছে, হয়তো আল্লাহ পাক তারে হেদায়েত করে নিছে। এখন বিষয় যেটা হলো, সেই মাওলানা সাহেবের শালিকে বিয়ে করছে সে বিদেশ থাকা বন্ধুটা। বিয়ে যখন করার জন্য কথাবার্তা চলতেছিল, তখন ওইখানে কাবিনের টাকাটা অনেক বেশি ধরা হয়, বিভিন্ন রকম মানে স্বর্ণ দানা নিয়ে অনেক কথাবার্তা কাটাকাটি। তো বিদেশ থাকা সেই মানুষটা চিন্তা করলো যে আমার ছোটবেলার বন্ধু আমার সাথে তো আর কোনো খারাপ কিছু করবে না, যেহেতু ওর শালি আবার ওর খালাতো বোনও হয়। তো সব জায়গা থেকে চিন্তাধারা করে বললো যে ঠিক আছে, তোরা যেটা বলো সেটাই, আমি ওরে বিয়ে করবো। এবং বিয়েটাও করলো। বিয়ে করার পরে যাক মোটামুটি ভালোভাবে চলতেছিল, তাদের ভিতরে কথাবার্তা ঠিকঠাকভাবে সবকিছু হইতেছে। এখন বিষয় যেটা হলো, কয়েকটা মাস যাওয়ার পরে দেখতেছে যে মানে উনি যখন আবার বিদেশ গেল, কয়েকটা মাস যাওয়ার পরে দেখতেছে যে ওনার ওয়াইফের কল অলওয়েজ বিজি থাকে, মানে ফোন দিলে ব্যস্ত, ফোন দিলে ব্যস্ত, ফোন দিলে ব্যস্ত। তো এই বিষয়টা ওনার ভিতরে একটা সন্দেহ জাগায়। তো সন্দেহের জাগার ক্ষেত্রে ওনার ওয়াইফকে বলে যে তুমি আমাকে তোমার ইমো নাম্বার কোডটা দাও, আমি তোমার ইমোটা আমার এখানেও ইনস্টল করব। এটা শোনার পরে ওয়াইফ কোনো মতে সেই ইমোটা দিতে রাজি না। তো সন্দেহের মাত্রাটা আরও বেড়ে গেল এবং একটা সময় গিয়া মানে ওয়াইফকে অনেক ফোর্স করে বা যে কোনোভাবেই হোক সেই ইমো কোডটা নিয়ে নিল এবং নিজের ফোনের মধ্যে ইমোটা ইনস্টল করলো। করার পরে যেটা দেখছে, ওনার পায়ের নিচে জমি সরে গেছে। উনি দেখতেছে যে ওনার ওয়াইফ বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে এবং কথা বলার টাইমিংটা বা টাইপিংটা কিরকম আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, বুঝতে পারতেছেন। খুবই অ্যাডাল্ট টাইপের তারা চ্যাট করতো। তো এই সব চ্যাট দেখতে দেখতে একটা সময় দেখতেছে যে সেই মাওলানা মানে মেয়েটার দুলাভাইয়ের সাথেও চ্যাটিং লিস্ট আছে। তো এটা দেখার পরে ভাবলো যে ও তো দুলাভাই হয়, আবার খালাতো ভাই হয়, তো বিভিন্নভাবে কথা বলতে পারে, এটা তো কোনো খারাপ কিছু না। কিন্তু যখন তাদের চ্যাটটা দেখলো, উনি বলতেছে যে ভাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমার ওয়াইফের সাথে আমার মাওলানা সে বন্ধু খুবই খারাপ খারাপ কথাবার্তা বলতে এবং খুবই বাজে বাজে বানি, তাদের মধ্যে একটা পরকীয় সম্পর্ক আছে। তাদের চ্যাটিং লিস্টটা দেখলে আমি বুঝতে পারতেছিলাম। তো পরে আমি এটা দেখার পর আমি চিন্তা করছি যে এটা যদি আমি মানুষও বলি, মানুষ আমারও খারাপ বলবে যে ও একটা মাওলানা, বিশ্বাস করতে চাইবে না। তো আমি কি করছি, প্রথমে ওরে বুঝাইছি, আমার বন্ধুটারে বুঝাইছি যে তুই ওর সাথে কথাবার্তা বলিস না, তোর সাথে এগুলা ওর আমি নিতে পারতেছি না, তুই ওর থেকে দূরে থাক, এটা ভালো হবে। এরপরে নিজের ওয়াইফকে ওই কথাটা বললো। বলার পরে নিজের ওয়াইফ আরো উল্টো কথা বলতেছে যে তুমি আমাকে নিয়ে আমার দুলাভাইয়ের সাথে সন্দেহ করছো, তো তুমি আমার দুলাভাইয়ের কাছে মাপ চাইতে হবে, তারপরে গিয়ে আমি তোমার সাথে কথা বলবো। মানে বুঝতে পারতেছেন যে অন্যায় করছে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো দুলাভাইকে তুমি কথাগুলো বলছে কেন, সে রাগ করছে, তাকে তুমি সরি বলতে হবে, তারপরে গিয়ে আমি তোমার সাথে কথা বলবো। যখন উনি বিষয়টা কোনো মতো সমাধান করতে পারতেছিল না, দেন একটা সময় ওনাকে থ্রেট দেওয়া শুরু করে। কে? সে মাওলানাটা বলে যে তুই বিদেশ থাকি বহুত কিছু করতেছিস, একবার বাংলাদেশে আসি দেখ, তোর কি করি, তোর কি অবস্থা করবো আমি তুই দেখবি। বিদেশ থাকা সে বন্ধুটা কিগুলো তাদের চ্যাটিং গুলারে সমস্ত সবগুলোর স্ক্রিনশট নিয়ে এসে ফেসবুকের মধ্যে ছেড়ে দিল। এখন ফেসবুকের মধ্যে যখন ছেড়ে দিচ্ছে, বুঝতে পারতেছেন বিষয়টা এবার এলাকাবাসী বলেন বা বিভিন্ন জায়গায় জানাজানি হয়ে গেছে। এখন তার ওয়াইফ বলতেছে যে তাকে ডিভোর্স দিয়ে দিতে হবে এবং তার দুলাভাই বলতেছে। এখন পারিবারিক বিষয়টা এখানে কি সেটা আমার এসে বলে না বা আমিও জিজ্ঞেস করতে চাই নাই, বিকজ এটা কি হতে পারে, একে তো আপন খালতো ভাই, দ্বিতীয়ত তার শালি। তো বুঝতে পারতেছেন তাদের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্কটা আছে, এটা ফ্যামিলি কোনো মতে মানতে চাইবে না। আর উনি একটা মানে এক কথা বলতে পারেন যে একটা চিপার মধ্যে পড়ে গেছে, যেখান থেকে বের হতে পারতেছে না। আর এখন ওনারা দিতেছে যে তুই বাংলাদেশ আসি দেখ, তোর কি অবস্থা করি আমি, বুঝতেছেন। আর বলতেছে যে ডিভোর্স দিয়ে দিতে এবং কাবিনের টাকা সম্পূর্ণ তাকে দিয়ে দিতে, আর না দিলে তার অবস্থা খারাপ করে ফেলবে। এই স্টোরিটা বলার রিজনটা আমার কি, এখন অনেক ছেলে এমন আছে বা অনেক মানুষই এমন আছে, আমরা চিন্তা করি যে ওই মানুষটাকে আমরা পুরোপুরিভাবে চিনি, ওই মানুষটার সম্বন্ধে সবকিছু পুরোপুরিভাবে জানি,
ও একজন হুজুর এবং আমার ছোটবেলার বন্ধু, ও তো আমার খারাপ চাইবে না। দেখেন ভাই, আমরা যে মানুষটাকে জানি সেই মানুষটার ভিতরে আরো একটা মানুষ থাকে যাকে আমরা কখনো চিনতে পারবো না, না বুঝতে পারবো। তো এই জিনিসটা মাথার মধ্যে রাখিয়েন। বন্ধুকে বিশ্বাস করেন, বন্ধুর সাথে সম্পর্ক রাখেন, বাট অন্ধবিশ্বাস কাউকে করিয়েন না। দুনিয়াতে এখন অন্ধবিশ্বাস যারা করতেছে তারা পদে পদে মরতেছে, না কাউরে বলতে পারতেছে, না নিজে মানতে পারতেছে। এমন এমন ঘটনা ঘটতেছে এখন। এটা বিশ্বাস করবেন যে আপনি একজন মাওলানা, উনি ওনার শালীর সাথে অবৈধ একটা সম্পর্কের মধ্যে জড়িত আছে, এবং তাওকে তার বন্ধুর, ছোটবেলার বন্ধুর বউ এটা, অথচ বিয়েটা পর্যন্ত সে নিজে করাই দিছে। তো এইটা এখন দুনিয়াতে অ্যাভেলেবেল হইতেছে। এই জন্য আপনাদেরকে স্টোরিটা বলা যে সচেতন হয়ে যান, বুঝতে শিখুন, মানুষকে জানতে শিখুন। না জেনে না বুঝে অন্ধের মতো কাউকে বিশ্বাস করিয়েন না। আর ব্রাদার, আমি আপনাকে একটা কথা বলি, দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যে আপনার কোনো কিছু করতে পারবে। আপনি এটা করতে পারেন যে কাবিনের টাকা যেহেতু আপনি দিয়ে দিচ্ছেন, বিয়েতে আপনি রাজি ছিলেন, কাবিনের টাকা তো আপনাকে দিতে হবে। এখন আমাদের আইন ব্যবস্থা এমন যে পরকীয়া করলেও বউর কোনো শাস্তি হয় না, এটা আপনাকে মানতে হবে। তো কাবিনের টাকাটা দিয়ে আপনি আপনার মতো করে লাইফস্টাইল কন্টিনিউ করুন। ধোকা খাইছেন, ধোকাটা মেনে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছে একদিন সবাই যাইতে হবে। আর একটা কথা এটাও আছে যে যারা মানে না জেনে ভুল করে তাদের জন্য শাস্তিটা হয়তো একটু কম হতে পারে, যে তারা জানে না বুঝে ভুল করে ফেলছে। একজন মাওলানা বলেন, আলেম বলেন, তারা সবকিছু জেনে শুনে যদি অন্যায় করে, ওইটার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে একবার কল্পনা করে আপনি দেখেন। তো আপনি আল্লাহর হাতে ছেড়ে দিয়া সবকিছু ভুলে গিয়ে বিদেশ যেহেতু আছেন, টাকা পয়সা ইনকাম করবেন। তবে এই জোনটা থেকে আপনার বেরিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। তাকে আপনি থ্রেড দিবেন, সে আপনাকে থ্রেড দিবে, এটার কোনো শেষ নেই। তার থেকে বরং আপনি আপনার মতো সরে গিয়ে নতুন করে লাইফ শুরু করেন, এটাই সবচাইতে বেটার হবে, আপনার জন্য ভালো হবে। আর আমি জাস্ট আপনার ওয়াইফকে একটা কথা বলতে চাই, মানে যে ছোট বোন হয়ে বড় বোনের হাজবেন্ডের সাথে এই কুকর্ম তুই করতেছিস, তুই চিন্তা করতেছিস যে তোর কেউ দেখতেছে না, কেউ বুঝতে পারবে না, তোর দুলাভাই অনেক প্রভাবশালী, সব ঠিক করে ফেলবে। একটা কথা মনে রাখবি যে লাইফে যেটা আমরা করব সেটা আমরা ব্যাক পাবো, ফেরত পাবো। হয়তো এই ছেলেটা তোকে ছেড়ে দিবে, কাবিনে টাকা পেয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু এরপরে যে কতটা ভয়ঙ্কর কিছু তোর সাথে হবে তুই কল্পনাও করতে পারবি না। একটা কথা মনে রাখবি যে পরকীয়ার সাজা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করতে বলছে। আর তুই এখন সেই সাজাপ্রাপ্ত মানুষ যেটা মাথার মধ্যে নিয়ে ঘুরতেছিস, আর এটা সাজা একদিন তুই ঠিক পাবি। ভালো থাকবেন।